বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখরে মাত্রের। তদানীন্তন ভারতের রাজনৈতিক জটিলতা, সামাজিক বন্ধ্যাত্মতা ও ধর্মীয় ভণ্ডামি এমন অবস্থায় পৌঁছেছিল যে কবি নজরুল দেশ ও জাতির মুক্তির লক্ষ্যে কলম তুলে নিয়েছিলেন। আগের পর্ব দুটিতে আলোচনা করেছি কবি নজরুলের জীবন, তার রোগগ্রস্ত হওয়া এবং রোগগ্রস্ত অবস্থায় তার মর্মান্তিক করুণ পরিণতির কথা। আজ আলোচনা করব বাংলা সাহিত্য সংস্কৃতিতে তার অবদানের কথা। গত পর্বে দেখেছি কবি ঢাকার পিজি হাসপাতালে 1976 সালের 29 অগাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। কিন্তু তিনি ভারত ও বাংলার সাহিত্য সংস্কৃতি ও সমাজ ব্যবস্থায় যে অমূল্য সৃষ্টি দান করে গিয়েছিলেন তা বর্তমানের জটিল আর্থসামাজিক ও ধর্মীয় রাজনৈতিক জীবনেও তাকে আরো বেশি করে প্রাসঙ্গিক করে তুলেছে। প্রকৃতপক্ষে তিনি কেবলমাত্র একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও চিন্তাবিদ। অন্যদিকে তিনিই ছিলেন সাংবাদিক, সংবাদপত্র সম্পাদক ও রাজনীতিবিদ। শৈশব থেকে দারিদ্র, বঞ্চনা, ঘৃণা এবং অবজ্ঞার শিকার হয়ে তিনি এমন কিছু বাস্তবের মুখোমুখি হয়েছিলেন যে বাংলা সাহিত্যের জগতে তিনি যেন অগ্নিবীণা হাতে নিয়ে ধূমকেতুর মতোই আবির্ভূত হয়েছিলেন। তিনি প্রথম কবি যিনি বাংলা সাহিত্যে ইসলামীয় সাহিত্যের চর্চা সার্থকভাবে করেছিলেন। আবার তিনি প্রথম আধুনিক মুসলিম কবি যিনি শ্যামা সঙ্গীত সহ হিন্দু দেব দেবীর কাহিনী শ্রদ্ধা ভরে নিজ সাহিত্যে স্থান দিয়েছিলেন। তার ব্যক্তি জীবনে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ প্রভাব থাকলেও তার কাব্যসমূহ ছিল সম্পূর্ণ স্বতন্ত্র। সমকালীন বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী ঘটনা যথা রুশ বিপ্লব, তুরস্কের নবজাগরণ, এমনকি মোজাফফর আহমেদের ঘনিষ্ঠ সান্নিধ্য তাকে সাম্যবাদে আকৃষ্ট করেছিল। তাই সাম্প্রদায়িকতা, ধনতন্ত্রের শোষণ, সাম্রাজ্যবাদী শাসন বা যে কোনো ধরনের শোষণ বঞ্চনার বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেছিলেন। তিনি চেয়েছিলেন আবেগ ও উন্মাদনার মাধ্যমে যুব ভারতের জনমনে এমন আলোড়ন সৃষ্টি করতে যা প্রচলিত রাজশক্তি, সামাজিক কাঠামো এবং অর্থনৈতিক বুনিয়াদ বা যে কোনো ধরনের গোঁড়ামি, সংকীর্ণতা ও ধর্মীয় ভণ্ডামির আমূল পরিবর্তন করতে পারে। তাই তিনি এক শান্ত সাহিত্যিক হিসাবে নয়, একজন যোদ্ধা হিসাবেই ময়দানে নেমেছিলেন অন্যায়ের বিনাশক হিসেবে। তার এই যুদ্ধক্ষেত্র ছিল বাংলা সাহিত্য সংস্কৃতির ময়দান। 1919 খ্রিস্টাব্দে মুক্তি নামে তার প্রথম কবিতা প্রকাশিত হয়, কিন্তু 1921 খ্রিস্টাব্দে হঠাৎই প্রকাশিত হয় তার বিখ্যাত কবিতা বিদ্রোহী। বিজলি পত্রিকায় প্রকৃতপক্ষে এই বিদ্রোহী কবিতা প্রকাশের পর থেকেই সমগ্র ভারতে তার নাম ছড়িয়ে পড়ে। তিনি পরিচিত হন বিদ্রোহী কবি নামে। এরপর থেকে একে একে প্রকাশিত হয় অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, ফণিবনসা, প্রলয় শিখা, সঞ্চিতা, সাত ভাই চম্পা, নির্ঝর, নতুন চাঁদ প্রভৃতি কাব্যগ্রন্থ। তার উল্লেখযোগ্য উপন্যাস ছিল মৃত্যু, ক্ষুধা, কুহেলিকা, বাঁধনহারা। নাটকের মধ্যে উল্লেখযোগ্য ছিল মধুমালা, আলেয়া, পুতুলের বিয়ে, ঝিলিমিলি, ঝড় প্রভৃতি। প্রবন্ধ রচনাতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার উল্লেখযোগ্য প্রবন্ধগুলি হল ধূমকেতু, যুগবাণী, ঝিঙে ফুল, দুর্দিনের যাত্রী প্রভৃতি। বিপ্লবী ভাবধারা প্রকাশের জন্য তার বিষের বাসী, যুগবাণী, প্রলয় শিখা, ভাঙার গান প্রভৃতি উপন্যাসগুলি তদানীন্তন ব্রিটিশ সরকার নিষিদ্ধ করেছিল। এছাড়া তার উল্লেখযোগ্য ছোট গল্প ছিল ব্যথার দান, রিক্তের বেদনা, শিউলিমা প্রভৃতি। সঙ্গীতের ক্ষেত্রে তো তার অবদান ভারত বাংলার মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার লেখা হাম, নাদ, গজল ইসলামীয় সঙ্গীত জগৎকে করেছিল সমৃদ্ধ। তার পূর্বে আর কোনো কবি সম্ভবত এতটা সার্থকভাবে ইসলামীয় সঙ্গীতকে বাংলা সাহিত্য সংস্কৃতির জগতে এইভাবে জায়গা করে দিতে পারেনি। সংস্কৃত সাহিত্য, হিন্দু ধর্মগ্রন্থ ও পুরাণ পাঠের সুবাদে
তিনি সার্থকভাবেই রচনা করেছিলেন শ্যামা সঙ্গীত, আরতি, কীর্তন প্রভৃতি। নিজস্ব ঘরনায় রচিত তার নজরুল সঙ্গীত যেন সঙ্গীত জগতের কালজয়ী সৃষ্টি। তার খেলি চয়ে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে গানটি সুরের মূর্ছনায় এবং কথার আধ্যাত্মিকতায় বিশ্বের সমগ্র বাঙালির কাছে যেন অমর সৃষ্টি হয়েই থাকবে। তার উল্লেখযোগ্য সঙ্গীত কাব্য গ্রন্থগুলি ছিল দোলন চাপা ছায়ানট, উবের হাওয়া বুলবুল, চোখের চাতক, বনগীতি, গীতি শতদল প্রভৃতি। বাংলা গানের জগতে অসামান্য অবদানের জন্য তাকে বলা হয় আধুনিক বাংলা গানের বুলবুল। কিন্তু তার দুর্ভাগ্য এই যে জীবনে তিনি মাত্র 21 বছর লেখার সময় পেয়েছিলেন। কারণ জন্ম থেকে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত তার জীবন ছিল দারিদ্র জর্জরিত জীবিকা অন্বেষণের লড়াই। আর 1942 খ্রিস্টাব্দের পরের জীবনে তিনি ছিলেন বাকহীন, জড়বৎ, বেঁচে থেকেও যেন মৃত। এই 1942 খ্রিস্টাব্দ থেকে তার মৃত্যুকাল 1976 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 34 বছর তিনি নির্বাক, অথর্ব, প্যারালাইসিস গ্রস্ত জড়বতের মতো বেঁচে ছিলেন। সুদীর্ঘ এই সময়ে তিনি কারো সঙ্গে কথাও বলতেন না, কিছু করতেও পারতেন না, শুধু নির্বাক হয়ে দুটি করুণ চোখে চেয়ে থাকতেন। অনেক মনীষীর মতে এই সময় তিনি ব্রহ্মভাবে বিভাবিত হয়ে থাকতেন সতত, তাই কারো সঙ্গে কথা বলতেন না, অথচ মানুষ তাকে বুঝতে পারত না। যাই হোক, এইসব কারণে তিনি কেবলমাত্র 1919 থেকে 1942 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালেই তার যাবতীয় সৃষ্টি রচনা করার সময় পেয়েছিলেন। যদি তিনি সারাটা জীবন লেখনী চালিয়ে যেতে পারতেন, তাহলে হয়তোবা বাংলা সাহিত্যের ইতিহাস অন্য খাতে প্রবাহিত হতে পারত। বাংলা সাহিত্য সংস্কৃতির প্রতি তার এই মহান অবদানের জন্য 1945 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী পুরস্কারে ভূষিত করে। 1960 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করে এবং 1970 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি প্রদান করে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও কবিকে ডিলিট উপাধি দেওয়া হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের শ্রেষ্ঠ সম্মান 21 পদক দিয়ে সম্মানিত করে। এছাড়া কবিকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়ার পাশাপাশি তাকে বাংলাদেশের নাগরিকতাও প্রদান করা হয় এবং মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকাতেই কবিকে সমাহিত করা হয়। তার বিরুদ্ধে ওটা মৌলবাদীদের অভিযোগের জবাব দিতে গিয়ে কবি নিজেই বলেছেন, কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফির, আমি বলি ও দুটোর কোনোটাই না। আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি মাত্র। আগামী 11ই জ্যৈষ্ঠ এই মহান কবির জন্মদিন উপলক্ষে আমি জানাই আমার অন্তরের আন্তরিক শ্রদ্ধা। আমার এই প্রয়াস যদি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে অনেকের কাছে ছড়িয়ে দিন। দেখা হবে অন্য বিষয়ে অন্য ভিডিওতে। ধন্যবাদ।